কাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশাল ব্যবধানে জয়লাভ করার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এই ধরনের কথোপকথন বাংলাদেশ এবং ভারতবর্ষের রাজনীতিতে যে নয়া দিগন্ত খুলে দিল তা কিন্তু পরিষ্কার। মোহাম্মদ ইউনূস প্রথম যেদিন দায়িত্ব নেন সেদিন সকলের আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন, তিনি চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডরকে ছাপিয়েও সেভেন সিস্টার্সকে নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ভারতের মনে রাখা উচিত বাংলাদেশের কাছে কিন্তু ভারতের চিকেন স্নেক শুধু নেই, সেভেন সিস্টার্সও আছে, এবং যদি আমাদেরকে কোনোভাবে অশান্তকর পরিস্থিতিতে পড়তে হয় তাহলে তাহলে ভারতবর্ষের সেভেন সিস্টার্সকেও অশান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এবং সেই মোহাম্মদ ইউনূস এটাও বলেছিলেন যে একদিন গোটা বিশ্ব বাংলাদেশের কাছে আসবে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। কিন্তু আজকে মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশে থাকার অপশনটাই বন্ধ করে দিলেন এই বিএনপির তারেক রহমান, যিনি 17 বছর পর ভারতবর্ষের অনুমোদনে বলা যায় বাংলাদেশে ফিরেছেন। ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচনে বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপি পেয়েছে 212টি আসন, জামাত এবং এনসিপি পেয়েছে 77টি আসন, অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় 3 গুণ বেশি আসন বিএনপি কিন্তু পেয়েছে। এবং এরপরই ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং তারেক রহমানকে ফোন করেছেন। এবার এই ফোন জিওপলিটিক্যাল সার্ফেসে কেন সিগনিফিকেন্ট, কেন তাৎপর্যপূর্ণ একটু বোঝা দরকার। প্রথমত, শেষ 1 বছর ধরে বাংলাদেশ প্রো পাকিস্তানপন্থী একটি পলিসিতে বিশ্বাস করেছিল। বাংলাদেশ বিশ্বাস করতো পাকিস্তান নাকি তাদের বন্ধু, অথচ 1971 যে স্মৃতি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছে সেখানে পরিষ্কার হয়ে গেছে যে এই পাকিস্তান আসলে কোনো বন্ধুই কোনো রাষ্ট্রের নয়, অন্তত বাংলাদেশের জন্য নয়। কারণ বাংলাদেশের নিরীহ মানুষের উপর সব থেকে বেশি অত্যাচার যদি কেউ করে তাহলে পাকিস্তানের সেনারা, এবং সেই পাকিস্তানের থেকে মুক্তি কিন্তু ভারত দিয়েছে বাংলাদেশিদের। ফলে এই নতুন ফোন কল একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে মোহাম্মদ ইউনূসের যে জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাসিটাকে ভাঙতে চলেছে ভারত, এবং প্রো পাকিস্তানি সেন্টিমেন্ট থেকে বাংলাদেশকে ফের ভারতের কাছের রাষ্ট্র করে নেওয়া যায় কিনা সেই চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। এবং সমস্ত বড় দেশ প্রতিবেশীদের সঙ্গে সেই সম্পর্ক রাখতেই বদ্ধপরিকর। অন্তত বিএনপির পক্ষ থেকে নির্বাচনের আগে বা পরে এমন কোনো স্টেটমেন্ট আসেনি যেখানে মনে হচ্ছে যে তারা কমপ্লিটলি ভারত বিরোধিতায় বিশ্বাস করেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ফোন মোহাম্মদ ইউনূসের জিওপলিটিক্যাল যে প্রেজেন্স এবং জিওপলিটিক্যাল যে পলিসি তা সম্পূর্ণভাবে 1 ঘন্টার মধ্যে ভেস্তে দেবে, তা ভারত জানে, এবং ভারত কিন্তু সেইভাবেই পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে শেখ হাসিনার সময় ভারত যেভাবে বাংলাদেশকে প্রত্যেকটি পদক্ষেপে সাহায্য করত, ভবিষ্যতেও সেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভারত কিন্তু রাজি। অন্তত সামগ্রিকভাবে যদি আপনারা প্রয়োজনের তাগিদগুলোর কথা অনুভব করেন, যেমন চাল, ডাল, ডিম, দুধ, দ্রব্য যেগুলো আছে, যেগুলো ভারতের থেকে বাংলাদেশ নিয়মিত হারে কেনে, সেই যে আদান প্রদান আরো যে ক্রমাগত বাড়বে তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রীর এই অ্যাক্টিভনেসে। অন্তত ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা শেষ 1 বছর ধরে মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে কোনো অফিসিয়াল ডিপ্লোম্যাটিক মিটিং করিনি। আমাদের হাই এন্ড টু হাই এন্ড যে মিটিং বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে, একটি মিটিং থাইল্যান্ডে ছাড়া আর কোনোভাবে অর্গানাইজ করার চেষ্টা করা হয়নি। বাংলাদেশ বারবার বলা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দপ্তর, আমাদের বিদেশ দপ্তর বারবার ইউনূসের এই আবেদনকে কিন্তু রিজেক্ট করেছে এবং বুঝিয়ে দিয়েছিল যে এই ইউনূসকে পাকিস্তানের মতোই একঘরে করে রাখতে পারে ভারত, এবং এটাই ভারতের নতুন পলিসি। এবং ভারতের সেনাপ্রধানও দেখুন বারবার বলেছে যে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলতে বেশি আগ্রহী, যেহেতু এই সরকার নির্বাচিত নয়, যেহেতু এই সরকার পাইয়ে দেওয়া একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাই এই সরকার পলিসি মেকার নয়, এই সরকার ডিসিশন মেকার নয়, এই সরকার সংবিধান সম্মত একটি সরকার নয়। ফলে এই সরকারের সঙ্গে অকারণে কথা বলার কোনো গুরুত্ব ভারতের পক্ষ থেকে আমরা অনুভব করছি না। কিন্তু তারেক রহমানের এই সরকার নির্বাচিত একটি সরকার, ফলে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে কথোপকথন করতে আগ্রহী, আমরা তারেক রহমানের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে আগ্রহী, এবং
আমরা ভারত বাংলাদেশের সম্পর্ককে আর অনেকটা দূর সুদূর প্রসারী এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। 3 নম্বর যে বিষয়টি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তা হলো ন্যাশনাল সিকিউরিটি। মোহাম্মদ ইউনূসের সময় ভারতের সব থেকে কড়া চ্যালেঞ্জ ছিল এই ন্যাশনাল সিকিউরিটি পর্বটি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভারতকে কোনো অবস্থাতেই বিপাকে ফেলতে পারেনি এবং পারবেও না, এটাও বাস্তব। ডিপ্লোম্যাটিক স্তরেও কিন্তু বাংলাদেশ ভারতবর্ষের 1 ইঞ্চিও ক্ষতি করতে পারেনি 1 বছরে। হয়তো আপনারা ভাবতে পারেন পাকিস্তানের সঙ্গে তারা বৈঠক করেছে, তারা তুরস্কের সঙ্গে ইসলামিক ন্যাটো ফর্ম করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি এগুলো যে ভারতের এক্সিস্টিং ক্যাপাবিলিটির কাছে কোনো বড়সড় থ্রেটই নয়, তা কিন্তু অনেক বিশেষজ্ঞরাই বলতে শুরু করেছেন। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় হলো তা হলো বর্ডার এরিয়াতে বাংলাদেশের পক্ষ থেকে নাশকতার পরিকল্পনা যেভাবে দিনের পর দিন করা হয়েছে, সেটা মোকাবিলা করা কিন্তু ভারতের আশু কর্তব্য। কারণ ভারতকে পূর্ব দিক থেকে এই অর্থে থ্রেট এখনো অবধি কিন্তু বাংলাদেশ এর আগে করতে পারেনি, যা মোহাম্মদ ইউনূসের 1 বছরে করেছিল। ফলে তারেক রহমানের সাথে সম্পর্ক বিল্ড আপ করা মানে আপনি ভারতের 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের 7টি রাষ্ট্র, শিলিগুড়ি করিডর বা চিকেন স্ন্যাক, সেগুলোকে কিন্তু অনেক ভালোভাবে সুরক্ষিত করার জায়গাতে চলে গেলেন। ইম্পর্টেন্ট যেটা বিষয় তা হলো শেষ 1 বছরে বাংলাদেশের উপর চীন এবং পাকিস্তানের প্রভাব ক্রমাগত বাড়তে শুরু হয়েছিল। পাকিস্তান নাকি বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে শুরু করেছিল। কিসের ব্যবসা বাণিজ্য? অস্ত্র আদান প্রদানের ব্যবসা বাণিজ্য। চীন লালমনিরহাট এয়ারবেসে কিন্তু একাধিক প্রকল্প ঘোষণা করে দিয়েছে এবং মোহাম্মদ ইউনূস তাদেরকে ইনভাইট করে বাংলাদেশে নিয়ে এসেছেন। এমনকি এই চীনের সঙ্গে 7 সিস্টার্স কেন্দ্রে একাধিক পরিকল্পনাও কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার করেছিল। এবং আপনারা জানেন পাকিস্তানের আইএসআই বারংবার বাংলাদেশে শেষ 1 বছর ধরে ট্রাভেল করেছে। ফলে আপনি যখন একটি দেশের প্রধানের সঙ্গে প্রথমেই কথা বলছেন, সেই প্রধানকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের উপর যে আমাদের যে ভরসা বা বিশ্বাস, সেটাকে হারিয়ে ফেলিনি। অর্থাৎ বাংলাদেশ যদি পাকিস্তানপন্থী বা চায়নামুখী হয়ে যায়, তাহলে বাংলাদেশ যেন ভারতবর্ষের কথা আগে ভাবে। কারণ ভারতবর্ষ দিনের পর দিন এই বাংলাদেশকে সাহায্য করেছে, ভবিষ্যতেও করবে, অতীতেও করেছে, ইতিহাসও সাক্ষী আছে, ভবিষ্যতেও সাক্ষী থাকবে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যালার্মিং কল, এবং ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি যে আগামী 1 বছরের মধ্যে বদলে যেতে পারে, সেই আভাসই কিন্তু দিল। যদিও ইটস টু আর্লি টু সে কি হবে এখনো বোঝা না গেলেও একটা জিনিস পরিষ্কার, ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো করতে আগ্রহী। বিএনপিও ভারতের সঙ্গে যদি পথ একসঙ্গে চলে, তাহলে আখিরে লাভটা কিন্তু বাংলাদেশি মানুষদের অনেক বেশি, এবং মানুষরা সেটা বোঝেন বলেই এই ছাত্র নেতাদের লাথি মেরে বাংলাদেশের রাজনীতি থেকে অতীত করে দিয়েছেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।